হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। ভজন মিত্তির যখন আয়া সেন্টারের মালকিন রূপারানীকে ডাকে কাঠগড়ায় সে চলে আসে। এরপরে বলা হয় যে কতদিন যাবৎ পদ্মকে সে চেনে, ছোট্টবেলায় খেতে পারতো না হুজুর, ওকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। অনেক গরিব দুঃখীদের মেয়েদের আমি বাড়ি থেকে নিয়ে এসে তাদেরকে কাজে লাগিয়ে দেই, আর আয়া সেন্টারের মালকিন হয়ে আমি ওদের ওপর নজর রাখি। তাহলে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে আমি পদ্মকে অনেক বছর কাজে রেখেছি, ও ভালো কাজও করছিল। তারপরেই তো কেচ্ছা শুরু হয়ে গেল। অগ্নিজিৎ মুখার্জি পারলে তো পদ্মকে জেলে ঢুকিয়ে দেয়, নানাভাবে ওর বিরুদ্ধে কেস লড়ল। এমনকি পদ্মর হাত ধরেছিল, শ্লীলতাহানি করেছিল কৃপান। সেই সব কিছু নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল। এই লোকটা ভালো নয় হুজুর। হয়তো পদ্ম কোনোভাবে এই লোকটার কোনো কিছু জেনে গিয়েছিল, এমন তথ্য যেটা বাইরে বেরিয়ে এলে ওনার ক্ষতি হয়ে যাবে। তাই পদ্মকে শেষ করতে চেয়েছে। এই সমাজে পদ্মর মতো গরিব মেয়েরা সুরক্ষিত নয়, অমানবিক আচরণ করেছে। আমাদের গরিব বলে কোনো সম্মান নেই, মনুষ্যত্ব নেই। এই সব কিছু নিয়ে আমরা কি করে বাঁচব? আজকে পদ্ম যদি কোনো কিছু হয়ে যায় হুজুর, তাহলে আপনি এই মানুষটাকে ছাড়বেন না, ওকে উচিত জবাব শিক্ষা দেবেন। এটাই আমার সব থেকে বড় চাওয়া। আর এই মানুষটা পারে না এমন কোনো কাজ নেই। বলুন তো, আপনি এই সমস্ত কথা বাদ দিয়ে, পদ্মর কি বিয়ে হয়েছিল? না, কোশমিনকালেও হয়নি। তাহলে উনি যে বলছে পদ্মর বিয়েতে উনি নিমন্ত্রিত ছিল, গিয়েছিল, এইসব ওনার ছক কষা। উনি জানে যে কি করে নিজের পিঠ বাঁচাতে হয়, কিভাবে চক্রান্ত করে মানুষকে ফাঁসাতে হয়, তাই হয়তো এই কাজগুলো করছে। আর তখনই কিরণ কান্তি ব্যানার্জির নামে প্রশংসা করে যে মেয়েদের অনেক অনুদান দেন উনি, অনেক ভালোবাসেন, এমনকি আয়া সেন্টারের অনেক উন্নয়ন উনি করেছেন। এই মানুষটা একদম দেবতা তুল্য। এগুলো শুনে, চোখের ইশারা দেখে গীতা অনেক কিছু বুঝতে পারে। এরপরে গীতা প্রশ্ন করতে যেতে চায়। সানভি বলে যে তুমি যেও না, তুমি পারবে না, আমাকে যেতে দাও। গীতা নিজে উঠে দাঁড়ায় আর বলে যে আমি বিপক্ষের লয়ার, আমি প্রশ্ন করতে পারি রূপারানীকে? হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন তো যে আপনি কত দিন যাবৎ এই পদ্মকে চেনেন? সেই অনেক বছর। কত বছর? 6-7 বছর হবে হয়তো। আমি অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে ওনাকে কাজে দিয়েছি। তারপরে কত দিন যাতায়াত করেছেন আপনি ওই বাড়িতে? টাকা পয়সা কিভাবে আর কি পদ্ম আপনাকে দিত? ও আমাকে মাস গেলে টাকা ঠিক পাঠিয়ে দিত। ও, তার মানে আপনি আপনার ভাগারটা বুঝে নিতেন। আর এর বাইরে 6-7 বছরে মাত্র 10-12 বার মিট করেছেন, তাই তো? হ্যাঁ। দেখুন হুজুর, উনি নিজের ভাগার বুঝে নিয়ে পদ্মর সঙ্গে বেশি যোগাযোগ রাখেনি। আর আপনি লেখাপড়া কতদূর করেছেন? আমি পড়াশোনা করিনি। তাহলে কিছুক্ষণ আগে আপনি যে বলছিলেন যে আপনি অমানবিক, এই সমাজের নারীরা সুরক্ষিত নয়, এটা ওটা, এগুলো তার মানে আপনাকে কেউ স্ক্রিপ্ট করে দিয়েছে, তাই তো? আপনি যেখানে লেখাপড়াই জানেন না, সেখানে এই মূল্যবান কথাগুলো আপনি কি করে বললেন? এত শুদ্ধ বাংলা তো আপনি বলেন না। এখন কি করে বলতে পারলেন, আমি সেটাই জানতে চাই। তখনই থতবত খেয়ে যায়, বলে এই আপনি একদম বাজে কথা বলবেন না। দেখলেন হুজুর, আমি আপনার সামনে প্রমাণ করে দিতে পারলাম। আমরা ধরেই নিতে পারি যে এই রূপারানীকে যে কথাগুলো এখানে বলা হয়েছে সেগুলো ওই যে বলেছে। এটা কোনো নাটকের মঞ্চ নয় যে স্ক্রিপ্ট দেখে এখানে বলে দেওয়া যাবে। আপনাকে এগুলো ভজন মিত্তির শিখিয়ে দিয়েছে, তাই তো? যার কারণে আপনি এত কথা বলতে পারলেন। ভজন রেগে যায়, কিন্তু জজ সাহেব বসতে বলে, আপনি প্রশ্ন করুন। আমার কাছে প্রমাণ রয়েছে যে আসলে পদ্মর বিয়ে বাবদ পদ্মকে ডেকে নিয়ে গিয়েছিল পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে। এই কথাটা সত্যি এবং এটার প্রমাণ আমি দিতে পারবো। তখনই ভজন মিত্তির ঘামতে শুরু করে, তার ঘাম ছুটে যায়। গীতা বলে, দেখ, তোমার যে ওই যে দ্রোণাচার্য রয়েছে, সেও আমার কাছে খড়কুটোর মতো ভেসে চলে গিয়েছিল, আর তোমাকে আমি কখনো ছাড়বো না। দেখো না কি করি ভজন মিত্তির। তখনই কোর্টে অর্ডার অর্ডার বলে চিৎকার করা হয়। গীতা বলে, আমি পঙ্কজ খাজনবীর সঙ্গে কথা বলতে চাই। তাকে কাঠগড়ায় ডাকা হয়। দেখুন, আপনি তো পঙ্কজ, পাকে জন্মেছেন, তারপরেও আপনি নিজের শরীরে পাক লাগতে দেননি। আপনি এতটাই মহৎ, ভালো, আপনাকে কুর্নিশ। তবে এই মুহূর্তে আপনি যে পথে পরিচালিত হচ্ছেন সেটা কিন্তু ভুল পথ। তার মানে আপনি আমার পেশাটাকে একদম টিচ করবেন না, সেটা করিনি। হয় আপনি ভুল পথে চালিত হচ্ছেন, অথবা আপনাকে কেউ করাচ্ছে। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আপনি কি নিজে চোখে দেখেছেন অগ্নিজিৎ মুখার্জি ছুরি দিয়ে পদ্মকে আঘাত করছিল? ভালো করে ভেবে বলুন। তখনই বলে যে না, আমি যখন ওখানে গিয়েছি দেখলাম অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা ছুরি রয়েছে। সেই ছুরি দিয়ে উনি কোনোভাবেই আমার সামনে পদ্মকে আঘাত করেনি। তাহলে একজন মানুষ ছুরি দিয়ে আঘাত করা আর একটা ছুরি হাতে ধরে রাখার মধ্যে অনেক পার্থক্য, সেটা নিশ্চয়ই আপনি বোঝেন। এমনটাও হতে পারে কেউ অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসাতে ওখানে ডেকে নিয়ে গেছে, আর তার আগেই পদ্মকে এরকম করে আঘাত করা হয়েছে যাতে অগ্নিজিৎ মুখার্জি ফেঁসে যায়। তখনই
গীতার এই পয়েন্টগুলো নোট করে রাখে জজ সাহেব আর বলে যে আমি অগ্নিজিৎ মুখার্জির ফোনটা চাই পুলিশ হেফাজতে যেটা রাখা হয়েছে। কেন? কারণ সেই ফোনে পদ্মর ভয়েস রেকর্ড রয়েছে। অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে যখন পদ্ম কথা বলছিল সেই মুহূর্তে আমি রেকর্ডিং মুডটা অন করে দিয়েছিলাম। আর পদ্ম যে তার বিয়ের জন্য অগ্নিজিৎ মুখার্জিকে নেমন্তন্ন করেছে সেটা ওই ভয়েস রেকর্ডে স্পষ্ট আপনারা শুনতে পারবেন। এমনকি কিছু ছবিও রয়েছে যেখানে রূপারানী আয়া সেন্টারের মালকিন পদ্মকে হলুদ মাখাচ্ছে। এমনকি পদ্মর গায়ে হলুদের ছবি, বিয়ের সাজের ছবি সবটা পাঠানো হয়েছে অগ্নিজিৎ মুখার্জির ফোনে, যাতে সে যায় বিয়েতে। আর তার কারণেই এটা প্রমাণিত হচ্ছে যে অগ্নিজিৎ মুখার্জিকে ইচ্ছে প্রণোদিতভাবে ওখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তার ক্ষতি করার জন্য, মান সম্মান হানি করার জন্য। আর তাই এই পরিকল্পনাগুলো আগে থেকেই হয়েছিল পদ্মকে খুনের, যাতে অগ্নিজিৎ ফেঁসে যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তাই আমি অগ্নিজিৎ মুখার্জির বেল কামনা করছি। সমস্ত তথ্য প্রমাণ ভাবনা চিন্তা করে জজ সাহেব এবার বেল মঞ্জুর আদৌ করবে? পঙ্কজ এবং এদিকে তার পুলিশ ফোর্স সবাই অবাক হয়ে যাচ্ছে যে গীতা এলএলবি আসলে একজন বুদ্ধিমতী মেয়ে, যার কারণেই কেসটাকে মানুষ যেভাবে ভেবেছে তার বাইরে সে ভেবে বেল করানোর জন্য জামিনও পেয়ে যাবে হয়তো। এদিকে কোনোভাবেই ভজন পেরে উঠছে না, কারণ গীতা তাকে পারতেই দেবে না। তার সমস্ত চক্রান্ত গীতা খুব ভালো করে জানে। এদিকে নানাভাবে ফোনে জানতে পারে সার্থিক যে গীতা নাকি কেসটায় সওয়াল জবাব করছে, বিপক্ষের লয়ার হয়ে অগ্নিজিৎ মুখার্জিকে হেল্প করছে। কিন্তু সেটা শুনে সে বুঝে যায় যে আজকে তার বাবার বাড়ি ফিরে আসতে পারবে না, কোনোভাবেই তার বেল হবে না, কারণ গীতা যা কিছু করছে লোক দেখানোর নাটক। তখনই গিনি রেগে যায়, বলে আমার বোনকে আমি ছোট থেকে চিনি, ও কখনো সত্য ছাড়া মিথ্যে কথা বলেনি, আর ও ঠিকই শ্বশুরমশাইকে ছাড়িয়ে আনতে পারবে। ওর কাছে এমন চাবি আছে যার দ্বারা ও এই সমস্ত অন্ধকার কাটিয়ে আলো ফেরাবে। কিন্তু এরকম মন মানসিকতা কেন সার্থিক তোমার? কারণ এ বাড়িতে তুমি যেদিন বিয়ে হয়ে এসেছো সেদিন থেকে লক্ষ্মী চলে গেছে, অলক্ষ্মী বাড়িতে ঢুকেছে। তুমি আর তোমার বোন পরিবারটাকে তছনছ করে দিয়েছে। এরকম করে বলবে না সার্থিক, কত আর অপমান করবে বলো? গীতা বাবার পাশে দাঁড়ানোর জন্য এত অসম্মান সহ্য করেও পাশে দাঁড়িয়েছে, ও ঠিক বাবাকে ফিরিয়ে নিয়ে আসবেই। আর আমিও তোমার জীবনে থাকবো না তার মানে? আমি অভাবের তাড়নায় অনেকবার ভেবেছিলাম যে আসলে আমার জীবনটা কি হবে। চারিদিকে অভাবে হাহাকার বস্তিতে। আমার বাবা নানাভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিল, কাজকর্ম ছিল না, তার ইনকাম ছিল না বলে। আর আমার মা অনেক কষ্ট করে সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করত। কিন্তু আমার বোন সবসময় মুখ বুজে লয়ারের বই পড়তো, ভালো লয়ার হবে বলে। আর আমি ভেবেছিলাম উচ্চ ঘরে একটা বিয়ে করে নিজের সম্মান বজায় রেখে চলবো, নিজে সুখে থাকবো, কিন্তু দেখলাম না, সেটা সম্ভব নয়। মানুষের বিবেক মানসিকতা আসে পরিবার থেকে, যেটা সবার মধ্যে থাকে না। শুধু টাকা পয়সা থাকলেই, উচ্চভাবে চলাচল করলেই কারো বিবেক জন্ম হয় না। কেউ বংশগতভাবেই আসলেই ব্যবহার আচরণগুলো শিখে যায়, আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব, আমি এই বাড়িতে আর থাকবো না, কারণ নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি। জোর করে কখনো বিয়ে, সংসার, কোনো সম্পর্কে টিকে থাকা যায় না। তাই আমি পড়াশোনা করেছি, নিজের পায়ে তো আমাকে দাঁড়াতেই হবে। শ্বশুরমশাই একবার বাড়ি ফিরে আসুক, তাকে প্রণাম করে নিয়েই আমি চলে যাব। আমি ব্যাগ গুছিয়ে রাখছি ততক্ষণ। আর গীতা শ্বশুরমশাইকে নিয়ে এলো বলে ও যখন কেসটা হাতে নিয়েছে, ও বুঝতে পেরেছে এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু রয়েছে, আর যার কারণে ও নির্দোষ প্রমাণ করতে পারবে বলেই কেসটা হাতে নিয়েছে। বুঝতে পেরেছো সার্থিক? তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই। কি? আমি একবার তোমাকে হাক করতে পারি? তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনে ভালোবাসা হয়েছে, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, কখনো হারাতে চাই না। তবে তোমাকে রেখে আমাকে যেতে হবে, এর থেকে বড় কষ্টের আর কিচ্ছু হতে পারে না। তুমি আমাকে প্লিজ নিষেধ করো না, তাহলে আমার নারীত্বে লাগবে, আমার খুব কষ্ট হবে। আমি তোমার কাছে আর কিচ্ছুই চাই না। তখনই সার্থিকের বলার আর ভাষা থাকে না। গিনির চোখ দিয়ে জল পড়ছে, এমনভাবে বলেছে যে সার্থিক অবাক হয়ে যায়। এরপরে গিনি সার্থিককে জড়িয়ে ধরে, তার বুকে মাথা রেখে খুব শান্তি পায়। কান্না করতে শুরু করে আর নানাভাবে নিজের ভালোবাসা জাহির করে যে কতটা ভালোবাসে সার্থিককে, তাকে ফেলে রেখে যেতে কতটা কষ্ট হবে। কিন্তু তারপরেও সার্থিক যেহেতু গিনিকে বউ হিসাবে মেনেই নিচ্ছে না, তার চলে যাওয়াটাই ভালো। নানাভাবে সার্থিকেরও খারাপ লাগে, কিন্তু কোনোভাবেই সে গিনি জোর করে বিয়ে করেছিল একটা ফাঁদে ফেলে, এটা ভুলতেই পায় না। গিনি বলে যে তুমি আমার বোন গীতাকে এখনও ভালোবাসো খুব, তাই না? তুমি গীতাকে কখনো পাবে না, আর তুমি আমাকে পাবে না, সেটা আমি জানি বলেই চলে যাচ্ছি। কারণ বেকার তোমাদের মাঝখানে থেকে আমি কী বা করবো। তবে আমার বোনকে আমি যতটা চিনেছি, ও কখনোই অন্যায়ের পথে পা বাড়াবে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিতের বেল করালো গীতা, প্রমাণ দিল সকলকে অবাক করে। সার্থিককে জড়িয়ে ধরলো গিনি। আজকে যেভাবে শেষবারের মতো সার্থিককে জড়িয়ে ধরে এবং প্রথমবারের মতো সার্থিকের
থেকে তাকে সারা জীবনের মতো দূরে চলে যেতে হবে, খুব কষ্ট পাচ্ছে। কিন্তু গীতা ও ভজন মিত্তিরের মতো একজন গোফরা সাপকে কী করে সামলাতে হয় সে জানে। নানাভাবে তার বিরুদ্ধে লড়াই করে অগ্নিজিৎ মুখার্জির বেলের আবেদন করে বসলো। আর জজ সাহেবও ভাবনা চিন্তা করছে। বোঝাই যাচ্ছে যে ইচ্ছে প্রণোদিতভাবে অগ্নিজিৎ মুখার্জিকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। যদি পদ্মর বিয়ে নাই হয়ে থাকে তাহলে এখানে রূপারানী আয়া সেন্টারের মালকিন হলুদ মাখাচ্ছে কেন, কেনই তাকে সাজাচ্ছে, এই ছবিগুলো তার অনেক প্রমাণ রয়ে গেল। আর সেই সব ভাবনা চিন্তা করে এবার অগ্নিজিৎকে বেলে ছাড়া হবে কি? এরপরে গীতা আসল কালপিটকে ধরার লড়াই চালাবে। আর সেটা যে ভজন এবং কিরণকান্তি ব্যানার্জি রয়েছে সেটা গীতা খুব ভালো করে জানে। এইসব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।